নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবস একটা ভিডিওতে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমার চ্যানেল থেকে হ্যাশট্যাগ আমরা সকলের আমার চ্যানেলের ভিডিও একটা দিয়েছি আমার যারা ভিউয়ার্স আছে তাদের জন্য, তাদের রিকোয়েস্টে এটা হ্যাশট্যাগ আমরা সকলের একটা ভিডিও আমি আজকে, যদিও অনেক রাত্রির হয়ে গেছে তবুও খারাপ লাগছে না দিতে পেরে, তাই আমি দিচ্ছি। আজকের টপিক হচ্ছে সেদিন রাত 1টায় কী ঘটেছিল সেইটা নিয়ে, কোনো একটা যদি এরকম কোনো সিচুয়েশান থাকে সেটা নিয়ে ভিডিও দিতে বলা হয়েছে। আচ্ছা, আমি এটা একটু আগে থেকে বলি। এটা আমার জীবনের একটা বিশেষ দিন, যে দিনটাতে আমি অনেকটা নিশ্চিত হয়ে গেছিলাম যে আমাকে এবারে পথটা গার্জেন ছাড়াই চলতে হবে। গার্জেন ছাড়া বলতে বিবাহিত জীবনে যে গার্জেন, হাজব্যান্ড ছাড়া আমাকে চলার দিন আমাকে শুরু হয়ে গেল। আমাকে সেইটা ডিসিশানটা নিতে হবে। সেদিন রাত 1টায় ফোনটা এসেছিল, ল্যান্ড ফোনে আমার কাছে ফোন এসেছিল, কারণ নার্সিংহোমে আমার হাজব্যান্ড ভর্তি ছিল, ক্যান্সার পেশেন্ট ছিল। তার সেদিনকে দুপুরের কথাটা বলি। সেদিন দুপুরে বলতে মর্নিংয়ে আমি যেমন ভিজিটিং আওয়ার্সে গিয়েছিলাম, আমার বলেনি একটু, হাজব্যান্ডের লাং ক্যান্সার হয়েছিল। যাই হোক, একদমই ভর্তি করা থেকেই 50-50 চান্স এরম বলছে, কোন দিন 60-40, কোনো দিনই। তবুও আশায় আছি, চেষ্টা করে যাচ্ছি। চেষ্টা তো করা ছাড়া উপায় নেই। একার লড়াই লড়েছি। ছেলেও তখন জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে, একদম একা। বাড়ি থেকে আরও যারা ছিল ভর্তি করে দিয়ে এসেছিলো, কিন্তু ওইটুকুই। যাবতীয় সব ডাক্তার অ্যাটেন্ড করা যাবতীয় সব সামলেছি, কোন হসপিটালে ট্রান্সফার করতে হবে সেখানে ব্যবস্থা করা, নিয়ে যাওয়া, থাকা। সকাল 8টায় বেরোতাম, রাত্রি 10টা 10:30টায়, কারণ ভিজিটিং আওয়ার্স শেষ হওয়ার পরে, মর্নিংয়ে ভিজিটিং আওয়ার্স শেষ হওয়ার চলাকালীন ডাক্তাররা রাউন্ডে আসতো। ডাক্তার রাউন্ডে এসে তারা যাবে, পেশেন্ট দেখবে, গিয়ে পেশেন্ট পার্টির সাথে কথা বলবে স্টেপ বাই স্টেপ। তারপর অন্যান্য যে তাদের যদি আবার কোনো স্পেশাল কোনো অর্গানের জন্য ডাক্তার লাগে, চেস্টের বলো, হার্টের বলো, তাদের স্পেশালিস্টকে নিয়ে আসবে। সে করতে করতে 3টে 3:30 বেজে যেত। আবার ওদিকে তাহলে 5টা থেকে বোধহয় ভিজিটিং আওয়ার্স ছিল, অ্যাটেন্ড করা সম্ভব হতো না। এইভাবে দিনের পর দিন কাটিয়েছি, কিন্তু ক্রমশই ডিটোরিয়েট করছিল। তবুও আশা ছাড়িনি। আমি রেগে যেতাম। আমাকে যখন ওখানে আরএমও যারা ছিল বা সিস্টার, আরএমও একজন ছিল বিশেষ করে, সে আমাকে বারবার বলতো যে এরম করবেন না, মনে মনে প্রস্তুত থাকুন। আমি খুব তখন রেগে যেতাম। তখন এত কনফিডেন্স ছিল না আমার নিজের ওপর। আমি বিরক্তই হয়ে বলতাম যে মনে হচ্ছে বেডটা খালি হলেই ভালো হয় না, কি এরকম একদিন বলেও ফেলেছিলাম। যাই হোক, সেদিনকে আমার ওরকম কটা বাজে হবে তখন, ভিজিটিং আওয়ার্সের পরে, তখন 12:30 বা 1টা হবে এরকম সময়, আমাকে ওপরে ডেকে পাঠালো। ডেকে পাঠিয়ে আমাকে বললো এখানে ফর্ম ফিল আপ করতে হবে, দরকার হলে ওনাকে ভেন্টিলেশনে দিতে হবে। এই ফর্মটা যে আমাদের যেগুলো আছে সই করে দিতে হবে সব, কারণ যদি প্রয়োজন হয় আপনি হয়তো তখন থাকবেন না, আপনার পারমিশনটা তাই নিয়ে রাখবো। আমি যথারীতি সই করে দিয়ে চলে করলাম, কিন্তু আমি ভাবছিলাম হয়তো বা লাগবে না। ঈশ্বরের কাছে জানি না কি তার ছিল, হয়তো তার সমস্ত শেষ হয়েই এসেছিলো, যার জন্যে তার ওইটুকুই তার ছিল। সেদিনকে রাত্রির বেলা একদম একা, কেউ নেই। ছেলেও তো বলছি এতে। আর আমাদের বাড়ির সব যারা ছিল তারা সব একতলায় থাকতো, দোতলাটাই আমরা 3জন থাকতাম। আর ছাতে কোনো ঘর নেই, আমাদের ঘরগুলো ওরা সব নিচে থাকে। ওরা সিঁড়ির দরজা দিয়ে দেওয়া মানে ওদের সাথে পুরো কানেকশানে, আমি একাই থাকতাম কাছাকাছি। আর আমি একা থাকতাম বলতে, আমরা আলাদাই ছিলাম বহু বছর। আমি বিয়ের 9 বছর একসাথে ছিলাম, তারপর থেকে বহু বছর, ছেলে ছোট থেকে অত বড় ছেলে 18-19 বছরের ছেলে পর্যন্ত আলাদাই থাকতাম। তবে এমনি কথাবার্তা ছিল এই পর্যন্ত। কাছাকাছি এরকম শুয়ে পড়েছি, শুয়ে তো ঘুম আসছে না, কিন্তু একটু হয়তো তন্দ্রা মতন এসছে। ঠিক ওরকম ল্যান্ডফোন একবারে সেই বেজে উঠেছে, যেই না তাড়াম করে বিছানার পাশেই থাকতো, লাফ দিয়ে উঠেছি। বলছে এখন নার্সিংহোমে আসতে হবে,
ওনাকে ভেন্টিলেশনে দেয়া হচ্ছে। আমার পায়ের তলা থেকে পুরো মাটিটা সরে গেল, কারণ আমি সেই মুহূর্তে জেনে নিলাম ভেন্টিলেশন থেকে বেরোয় না তা নয়, ভেন্টিলেশন থেকে বেরোয় কমে আছে, তবে এটা সেইরকম ভেন্টিলেশন নয়, শুধু মুখে দেয়াটা, কিন্তু তার শ্বাস প্রশ্বাস যেরকম হচ্ছিল আমি দেখে এসেছিলাম, একদম হয়ে যাচ্ছিল, খুবই কষ্ট হচ্ছিল, একদমই নিতে পারছিল না। মানে খাওয়া দাওয়া তো পুরো দিয়েই খাওয়া ছিল, কিন্তু এটা পুরো মুখে এটা দিয়ে করে দিল। সেই রাত 1টার সময় আমি আবার তখন তো আমার বাড়ির গাড়ি ছিল না, আমার আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর ছেলে ব্যবসা করছিল, ছেলে গাড়ি টাড়ি কিনে তারপরে তখন সেই দিদিদের খবর দিলাম, দিদির ছেলে এসে আমাদের নার্সিংহোমে নিয়ে গেল। আর সবচেয়ে বড় কথা, সেটা আমার আরও কেন খারাপ লাগছে, আমার ছেলের কিছুদিন পরে ছেলের সেমিস্টার ছিল, ছেলেকে যার জন্য যতবার জিজ্ঞেস করছি কথা বলতে পারতো না জলপাইগুড়ি থেকে, তাকে আনাবো, না 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 করতে, তার পরীক্ষা এরকম। 21শে নভেম্বর মারা গেল। 19 তারিখে বোধহয় খুব খারাপ অবস্থা, নার্সিংহোমে গিয়ে দেখি চোখ স্থির হয়ে গেছে, তখন ওকে বাধ্য হয়ে ছেলেকে জানালাম খারাপ হচ্ছে বলছি, কিন্তু ওর পরীক্ষা ছিল 6 তারিখ থেকে ডিসেম্বরের, হ্যাঁ ডিসেম্বরেরই মধ্যে 6 তারিখ থেকে পরীক্ষা ছিল। যাই হোক, ওকে আনতে বারণ করেছে, আনছিও না, কিন্তু শেষ দেখাবো বলে সেদিনই ছেলে আসছে। ছেলে কোনো কিছু তার আগে একা কোনো দিন ছাড়া হতো না, সেই জলপাইগুড়ি থেকে একা সেই ট্রেনে করে ট্রেন নয় তখন, ট্রেনে কী করে, বাসে, বাই বাস আসছে, বারাসাত আসলো, কৃষ্ণনগর আসলো। ছেলে হসপিটাল থেকে যখন নার্সিংহোম থেকে যখন ঘুরে এলাম, তাকে দেখে ভেন্টিলেশনে তোলা হয়ে গেছে, তখন দেখে মনে হচ্ছে বড় বড় করে চোখ তাকিয়েছে, কী সুস্থ দেখতে লাগছে, শ্বাস প্রশ্বাসটা তো খুব সুন্দরভাবে নিতে পারছে না, কিন্তু পুরো ওই ভেন্টিলেশন না, তার জ্ঞান আছে, তার সব আছে, শ্বাস প্রশ্বাসটা কষ্টের জন্য সেই বিছানার পাশে যেগুলো দেয়া থাকে, কিন্তু তার মুখে সমস্ত কথা বন্ধ। কিন্তু সেই যে দেখে এলাম, দেখে আসার পরেই ছেলের সাথে মোবাইলে সমানে যোগাযোগ হচ্ছে। আর কি, আমাকে সেদিনকে ছেলে সমানে ফোন করছে যে এই আমি বাসে উঠলাম, এই আমি করলাম, কিন্তু সেদিন যে আমার নিয়ে নিয়েছে আমি বলিনি, ভেন্টিলেশনে তুলতে হতে পারে এগুলো বলিনি, কারণ বাচ্চা ছেলে, একটা 19 বছরের ছেলে, সে অত দূর থেকে একা আসছে, সে খায়নি পর্যন্ত, একা আসছে, আমি তাকে কিচ্ছু বলিনি। এতে এসে কৃষ্ণনগরে এসেছে, না বারাসাত না কৃষ্ণনগর কোনটা আগে আমি জানি না, হাওড়া থেকে আমার এখন ঠিক মনে করতে পারছি না, এসেও বলছে আমি এই জায়গায় এসে গেছি। তখন আমরা নার্সিংহোম থেকে তাকে ডেকে বাড়ি এলাম, তখন ভোর হয়ে এসছে প্রায়, আমরা বাড়ি এলাম 4টে, 3:30, 4:45 এরকম হবে, আর ও 4টের সময় বোধহয় ফোন করছে, আমি কৃষ্ণনগর না বারাসাত কোথায় এসে গেছি, বলছে মা এবারে আজকে আর যাবো না, ভিজিটিং আওয়ার্সে ফার্স্ট হাফে গিয়ে বাবাকে সেকেন্ড হাফে দেখতে যাবো। আমি কিন্তু তখনও বলিনি, কিন্তু সেই দিনটাই আমি জানি আমার এবারে জীবনের একা পথ চলার দিন শুরু হলো। বাড়ি এলো, বাড়ি আসার পর সেদিন তো আর করলাম না, সেদিন কিন্তু ফার্স্ট হাফে এসেই আমাদের যেতে হলো। সেই ছেলেকে দেখে মুখে পাইপ দেওয়া, অথচ ছেলে অন্ত প্রাণ ছিল, সেই ছেলেকে দেখেই কতক্ষণে মানে কত কি বলবে, কত কি চেষ্টা করলো, ওইটা যদি একটু মুখে পাইপ দেওয়াটার আগেও হয়তো করতো, তাহলেও হয়তো সে কিছু বলে যেত। এত আমাদের বন্ডিং ভালো ছিল, ছেলেকে পুজোর পর দিয়ে আসা তার কথা ছিল, যাবে বলেছিল সবে, কিন্তু একদম শেষ অবস্থা, ছেলেকে একা সেই প্রথম জলপাইগুড়ি ছাড়া হলো, শিয়ালদা স্টেশনে তুলে দিয়ে এলাম গিয়ে, সেই কিন্তু ওই রকম হতো, ছেলেকে এর খবর দিতাম, কাজের খবর দিতাম, এই কেমন আছে খবর দিতাম, হয়তো দু একদিন 1.5 দিন এরম কথাই বলেনি, বাড়িতে যখন অসুস্থতা হয়েছে, ছেলের যেই ফোনটা এলো অবাক, 1.5 দিন পরে হঠাৎ করে কথা বলে উঠলো, এমনই ছিল। ওই যে ছেলে চলে গেল পুজোর সময় করা, ওই যে এটা পেলো, ছেলেকে ছেড়ে কোনো দিন কোনো রাত মানে বাইরে থাকলেও অফিসের কাজে হয়তো গেছে, কিন্তু আমি কোথাও ওকে নিয়ে গিয়ে আলাদা আছি, সে বাড়িতে থেকেছে, এরম জিনিস কোনো দিন হয়নি। এই যে এটা, ওই যে ছেলে চলে গেল তারপর থেকেই যেন আরও শেষ হয়ে গেল সে। এই রাত্রিরের সেই ঘটনাটা আমি কোনো দিন ভুলবো না। কিন্তু আমার তখনও কি করব, আমার হাজব্যান্ডের এক বন্ধু, যার জন্য সেই বিজনেসের আমরা বলে একটা ভিডিওতে বলেছিলাম, অনেক করেছিলাম তাকে দাঁড় করানোর জন্য, সেই তাকে ফোন করলাম,
তার কাছে প্রথম ফোন এসছে, তার নাম্বারটা আগে দেওয়া ছিল, কারণ সে আমাদের এত ভালো বুঝতো যে আমার কাছে প্রথম খবরটা আসলে কষ্ট হবে, কাছাকাছি সে প্রথম খবরটা জানতো। প্রাণের বন্ধু ছিল সে। সেদিন সেই রাত 1টার কথা আমি জীবনে কোনো দিন ভুলব না। ভালো থেকো সকলে। আমার জীবন কিন্তু এখন এই খাতে আর বইছে না। আমি কিন্তু আমার জীবনের এইসব দিন থেকে বেরিয়ে এসেছি। আমি কিন্তু এখন একদম ফ্রি মাইন্ডে থাকি এবং আমি সন্তান নিয়ে আমি খুব ভালো আছি। কোনো কিছু টাচ করে না আমার, কোনো অতীত আমার পিছটান আমার রাখে না। আমি বর্তমানে বাঁচি এবং আমার ভবিষ্যৎ একদম ফুল অ্যান্ড ফাইন। আমি জানি ছেলে নিয়ে আমি তারপর থেকে এগিয়েই চলেছি, কিন্তু আমি পিছিয়ে পড়িনি। আমাকে যেমন কিচ্ছু করতে দিত না, এবারে তারপর থেকে সব কিছু হলো। আর আমার ছেলে আমার প্রচণ্ড সাপোর্ট। আমরা কিন্তু দারুণ আছি, বারবার বলি।